This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। অবশেষে খাঁচাবন্দি হলো শিমলিপালের বাঘিনী। 214 ঘন্টা 9টা দিন গোসাইডিহির জঙ্গল থেকে আর দৌড় করানোর সুযোগ পেল না জিনাত। বাঘবন্দির সেই ছবি আপনাদের দেখাই আজ ঠোঁট কাটায়। দেখলেন সেই ছবি, কিন্তু এই 9টা দিনে এই জিনাত কম ছুট করায়নি। ওড়িশা থেকে 20 ডিসেম্বর ঢুকেছিল বেলপাহাড়ির জঙ্গলে। তারপর শুধুই জিনাতের কাছে বেইজ্জত হওয়া যাকে বলে সেটা হয়েছেন বনকর্মীরা। তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি ঠিকই। ঝাড়খণ্ড, সেখান থেকে জঙ্গলমহল, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া হয়ে শেষে বাঁকুড়ার গোসাইমারির জঙ্গলে। শীতের দিনে বনকর্মীদের রীতিমতো ঘাম ছুটিয়েছে শিমলিপালের এই বাঘিনী। মুখের সামনে শিকার দিলে বাঘিনী ছুঁয়ে দেখেনি, কোনো টোপের ফাঁদেই বাঘিনী পা দেয়নি। ওই সংযম দেখানো যাকে বলে সেই সংযম দেখিয়েছে জিনাত, আর ছুট করিয়েছে মাইলের পর মাইল। জঙ্গল থেকে পাহাড়, আবারও জঙ্গল। ফলে বনকর্মীদের কাছে এই বাঘবন্দি কতটা স্বস্তির হয়েছে, কতটা ঘাম তাদের ছোটাতে হয়েছে খুব সহজেই আপনারা অনুমান করতে পারছেন। একা জিনাতে যেভাবে বেইজ্জত হচ্ছিলেন তারা, হিন্দিতে বলে না জিনা হারাম হো গেয়া, এক্ষেত্রে তাই হয়ে গিয়েছিল। শোনাই তারা কি বলছেন। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি एजिलस डायग्नोस्टिक्स। নিজেকে টেস্ট করতে থাকুন। बहुत मेहनत इसके पीछे, सब झारखंड, वेस्ट बंगाल बहुत मेहनत गया है डिपार्टमेंट स्टाफ का एंड उड़ीसा स्टाफ का भी। सबको बहुत बहुत धन्यवाद। तकलीफ कितना हुआ है इसको? वो उसका अंदाज़ा कोई भी नहीं लगा सकते, जो हमारे साथ है वही जान सकता है कितना तकलीफ। क्या सोचे थे आज ही ऐसा हो सकते हैं? हाँ, हम तो डेली उठ के यही सोचते हैं कि आज हो जाएगा, आज हो जाएगा, आज हो जाएगा, लेकिन फाइनली आज ही हो। इस जंगल में एडवांटेज कुछ था? बहुत सारा एडवांटेज था एंड स्टाफ बहुत ही कोऑपरेटिव है यहाँ का। বাঘবন্দির পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন, দেখাইছি ভিডিও আপনাদের। বন দপ্তরের আধিকারিক থেকে জেলা প্রশাসন, পুলিশ থেকে স্থানীয় পঞ্চায়েত, এমনকি এলাকার বাসিন্দাদেরও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টা শুধুমাত্র এক প্রাণীকেই রক্ষা করেনি, আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার গুরুত্বকেও শক্তিশালী করেছে। আপনাদের এই অসামান্য কাজের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বাঁকুড়ার গোসাইডিহির জঙ্গলে বাঘিনীর অবস্থান নিশ্চিত হতে শনিবার তাকে বাগে আনতে মরিয়ার চেষ্টা শুরু করেন বন দপ্তরের কর্মীরা। জাল দিয়ে প্রথমে ঘিরে ফেলা হয়েছিল, আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছি। দ্বিস্তরীয় জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, কিন্তু তাতেও বাঘিনীকে বাগে আনা যায়নি। বন দপ্তরের যাবতীয় যে মাস্টার প্ল্যান একটার পর একটা ফেল করে যাচ্ছিল।
লোকেশন ট্র্যাক করে জিনাতকে লক্ষ্য করে একের পর এক ঘুম পাড়ানি গুলি ছোড়াও হয়েছিল। শনিবার বেলা 3টে প্রথমবার, রাত 1টায় দ্বিতীয়বার, রাত 3টে মানে ভোর রাত 3টে আবার আরও একটা ঘুম পাড়ানি গুলি। প্রথম গুলি বাঘিনীর শরীরে আদৌ লেগেছে কিনা তা গতকাল বন দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে বলা যায়নি, একটা সংশয় ছিল। তবে পরের দুটো গুলি নিশ্চিত জিনাতের শরীরে লেগেছিল। জিনাত কিন্তু তাও ঘুমোয়নি। শেষে আজ বিকেল 4টে নাগাদ চতুর্থ ঘুম পাড়ানি গুলিতে শেষ পর্যন্ত জিনাত কাবু হয়। এর প্রশ্ন হচ্ছে কেন ঘুম পাড়ানি গুলির পরেও এত বেগ পেতে হলো। বিশেষজ্ঞরা এক্ষেত্রে দুটো কারণ বলছেন। প্রথম যে কারণটা তারা বলছেন যে ঘুম পাড়ানি গুলিতে যে পরিমাণ ওষুধের মাত্রা দেওয়া হয়, মানে ডোজ যেটাকে আমরা বলি, তা বাঘিনীর শরীরের পক্ষে যথেষ্ট ছিল না, মানে এই বাঘিনীর শরীরের পক্ষে সেটা যথেষ্ট ছিল না তারা বলছেন। আর দ্বিতীয় কারণ যেটা বলছেন সেটা হচ্ছে জিনাত তার 3 বছর বয়সে একাধিকবার বিভিন্ন কারণে ঘুম পাড়ানি গুলি খেয়েছে, ফলে তার শরীরে এই ঘুম পাড়ানি গুলির ওষুধের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। ফলে সে দিব্য সেই ডোজ হজম করে ফেলছিল, তার ওই ঝিমুনি বা ড্রাউজিনেস হচ্ছিল না, তাই সে কাজ করছিল না, এমনটা বিশেষজ্ঞরা বলছেন। একটু কিছু বক্তব্য আছে আপনাদের শোনাই। যে এই বাঘ যেহেতু খাঁচায় করে একবার তারোবাদ থেকে শিমলিপাল এসে পৌঁছেছে, তার খাঁচা জিনিসটা কি, খাঁচা কতটা তার কাছে ভয়াবহ বা একটা জিনিস বা একটা বদ্ধ জিনিস, সেই অভিজ্ঞতাটা তার ছিল। সেই কারণেই সে যখনই খাঁচা দেখেছে খাঁচাকে অ্যাভয়েড করে গেছে। সেই জন্যে আমাদের কাছে একমাত্র পথ ছিল বন দপ্তরের কাছে তাকে ট্র্যাঙ্কুলাইজ করা। সেই ট্র্যাঙ্কুলাইজেশন গতকাল ঠিকমতো করা যায়নি, তার বিভিন্ন কারণ আছে। সেই কারণকে আজকে ওভারকাম করে আজকে বন দপ্তর তাকে সফলভাবে ট্র্যাঙ্কুলাইজ করলো। এবং গত এই এতদিন ধরে যে উড়িষ্যা বন দপ্তরের ব্যর্থতা এই বাঘকে কন্ট্রোল করার, সেই ব্যর্থতাকে মুছে দিয়ে পশ্চিমবঙ্গ বন দপ্তর যে দক্ষতার সাথে দিনরাত এক করে তারা এই কাজ করে দেখালো, আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার গর্ব হচ্ছে। তবে বাঘিনী ধরা পড়ার পরেও কিন্তু বন দপ্তরের দিকে একটা গাফিলতির অভিযোগ উঠছে। বন দপ্তরে ভয়ানক গাফিলতি এর আগেও দেখা গেছে। ওদের সাতকুশিয়াতে 2টি টাইগার নিয়ে একটিকে মেরে ফেলেছিল, একটিকে ফেরত নিয়ে যায় বান্ধবগড়। এখানেও দেখা গেছে একটা কলার টাইগার, সে এতটা পথ চলে এলো, তারপর তাদের হুঁশ ফিরল, যার রেগুলার মনিটরিং করতে হয়। এবার সেখানে টাইগারটা 1 মাস আগে এখানে ছাড়া হয়েছে। সে যে কোনো জায়গায় জঙ্গলে একটা আলাদা জায়গা করে রাখা হয় যেখানে টাইগারটাকে খাপ খাওয়াতে দিতে হয়। বাঘটি সেখানে খাপ খাওয়াবে, 1-1.5 মাস সেখানে থাকা হয়, লাইভ স্টক দেওয়া হয়। সেগুলো কি ইয়েতে দেওয়া হয়েছিল শিমলিপালে? কেননা সেখানে ধীরে 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 ও অভ্যস্ত হয়ে যাওয়ার পর তারপর ওকে ফাইনালি জঙ্গলে ছাড়া হয়, যেটা আপনারা মধ্যপ্রদেশের চিতাগুলোকে দেখেছেন। তবে অতনু রাহা, প্রাক্তন প্রধান মুখ্য বনপাল, তিনি আবার অন্য ব্যাখ্যা দিচ্ছেন। তার ব্যাখ্যা শোনাই আপনাদের। আর ওড়িশার জঙ্গল থেকে বাঘটা স্ট্রে করে বেরিয়ে এসছে। প্রথমত হচ্ছে ও জঙ্গল থেকে স্ট্রে করলো কেন, তার কোনো কারণ থাকতে পারে। হয় মেবি কম্পিটিশন বিটুইন 2 মেল টাইগার্স ফর মেটিং, অর ফুড শর্টেজ কিংবা কোনো কিছু কারণে ও বেরিয়ে চলে এসেছিল এবং ইট ওয়াজ লুকিং ফর এ সেফ হ্যাবিটেট। এবং হয়তো ওই আমাদের ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তের কাছে পুরুলিয়ার জঙ্গলে সেফ হ্যাবিটেট মনে করেছে। এটা ইট ইজ এ ভেরি ন্যাচারাল প্রসেস ফর এনি ওয়াইল্ড অ্যানিমাল। ওরা অনেক সময় কোনো না কোনো কারণে তারা কিন্তু তার নিজের হ্যাবিটেট থেকে দে লুক ফর এ সেকেন্ড হ্যাবিটেট। তো এখানে করেছে, বাট ফর্চুনেটলি এটাকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরা হয়েছে। ধরার পরে এখন ওকে আমাদের ভেটেরিনারি ডক্টররা চেক করে দেখবেন যে ওর ফিজিক্যাল কন্ডিশন কিরকম আছে, ওর ফিজিওলজিক্যাল যে প্যারামিটারসগুলো আছে সেগুলো মেজার করা হবে। করে তারপরে দেখে ওড়িশা গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, যেহেতু ওখানকার রেডিও কলার টাইগার, কথা বলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসিশন নেবে যে কিভাবে কোথায় একে রিলিজ করা হবে। তবে সব ভালো যার শেষ ভালো। 3টে ঘুম পাড়ানি গুলি হজম করে বাঘিনী সুস্থ আছে, এটাই নিঃসন্দেহে স্বস্তির খবর। অন্যদিকে গোসাইডিহির জঙ্গল থেকে জিনাতকে নিয়ে বন দপ্তরের গাড়ি রওনা হওয়ার অনেক আগেই স্বস্তির খবর ছড়িয়ে পড়ে জঙ্গলমহলের নানা এলাকায়। ভয় কাটিয়ে আপাতত স্বস্তি, কারণ কটা দিন তারা যেভাবে কাটিয়েছেন ভাবা যায় না। এই খবর, এই সন্দেশ পৌঁছে যায়। আমার আপনার অতি প্রিয় মিষ্টি, যদি বাংলায় বলি, যে কারণে সন্দেশ শব্দটা ব্যবহার করলাম, এটা যদি
সন্দেশ বলি, এই সন্দেশ মানে কিন্তু সংবাদ, খবর। শেষ হতে বসা বছরের শুরুটা হয়েছিল সুন্দরবনের অত্যন্ত প্রত্যন্ত এলাকা সন্দেশখালীর আন্দোলনের সন্দেশে, মানে খবরে। আর সেই আন্দোলনের প্রায় 1 বছর পর আগামীকাল মুখ্যমন্ত্রী তিনি সন্দেশখালী যাচ্ছেন। ভয় কাটিয়ে শান্তিতে ফেরার সন্দেশ আসবে তো? এই প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি আমি এতে যাব, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এখন আমরা তাকিয়ে আছি উনি কি করেন কি বলেন সেটার দিকে। আমাদের প্রথম থেকে এ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে, কিন্তু এখানে যা ঘটনা ঘটে গেল একটু আগে আসলে ভালো হতো। প্রায় 1 বছর অপেক্ষা করতে হয়েছে সন্দেশখালীর মানুষকে। শেখ শাহজাহানের ঘটনার পর যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, তারপর মুখ্যমন্ত্রী কেন আসছেন না এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রীকে বারবার সন্দেশখালীর মানুষ আহ্বান জানিয়েছেন। অবশেষে 1 বছরের মাথায় মুখ্যমন্ত্রী আসছেন সন্দেশখালীতে। 1:45 নাগাদ এই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী নামবেন এবং এখান থেকে ঠিক পাশেই যে মিশনের মাঠ আছে, এই মাঠে এখান থেকে পায়ে হাঁটা এইভাবে তিনি উঠে যাবেন মঞ্চে উঠে তিনি সরকারি কর্মসূচিগুলো সামলাবেন। সাইকেল থেকে শুরু করে শিলান্যাস সমস্ত কিছু প্রদান এখানে রয়েছে। দেখুন, সন্দেশখালীবাসী হিসেবে বা এখানকার মানুষ হিসেবে এটা বলতে পারি যে সন্দেশখালীর মানুষের প্রত্যাশা ছিল দিদি আসছেন, এটাই যথেষ্ট। আমরা যে ভয়ের পরিবেশের মধ্যে দীর্ঘদিন ধরে বাস করছি, এইটা যেন আমরা সন্দেশখালী মানুষ একটা স্বাভাবিক অবস্থিতিতে চলতে পারি, এইটার দিকে যেন দিদি লক্ষ্য রাখে। এটা ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না, তবে আমার মনে হয় এখন সন্দেশখালী শান্ত, সন্দেশখালীর মানুষ ভালো আছে। তৃণমূলের নেতা বলছেন দিদি আসছেন সেটাই যথেষ্ট। কর্মী বলছেন তারা আর ভয়ের পরিবেশে থাকতে চান না। এমএলএ বলছেন সন্দেশখালী ভালো আছে। আসলে এমএলএ তো বলবেন, শেখ শাহজাহান শিবু হাজরাদের দাপটের মুখে কেঁচো হয়ে থাকতে হতো সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোকে। শাহজাহান শিবুরা জেলে যেতেই সুকুমারই এখন দণ্ডমুণ্ডের কর্তা। কালীপুজোর রাতে দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন তিনি, তারপরেও তার বিরুদ্ধে মিছিল করেছেন দলের কর্মীরা। কিন্তু সন্দেশখালীতে ক্ষমতার কেন্দ্র এখন সুকুমার মাহাতোকে ঘিরেই। সন্দেশখালীর রাস্তায় রাস্তায় তার নাম লেখা হোর্ডিং দেখতে পাওয়া যায়। সন্দেশখালীর মানুষ তো আন্দোলন করেছিল, তাদের দাবিগুলো পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। জমি ফেরত দিয়েছেন। যা সমস্যা ছিল প্রতিটা পাড়ায় পাড়ায় পুলিশ ক্যাম্প করে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ক্যাম্প করে, বিডিও তিনি ক্যাম্প করে মানুষের সমস্যার সমাধান করেছেন। সমস্যা মিটে গিয়েছে, সন্দেশখালী এখন শান্তির ভূমি, এমনটা বলছেন এমএলএ সুকুমার মাহাতো। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পাশাপাশি আগামীকাল সুকুমারের সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আপাত শান্ত সন্দেশখালী এই মুহূর্তে। দাপাদাপি বলতে কমে গেছে, তোমাকে হাতে মারতেছে না। আগে যাকে হাতে মারতো কোদালে মার দিয়ে মারতো, রিভলভার দিয়ে মারতো, এখন তোমার কলমে মারতেছে, থানা কেস দিয়ে কলমে মারতেছে। তোমাকে বা তোমার হাতে মারবো, তোমাকে ভাতে মারবো। ওরাই নিজেরাই নিয়ে নিচ্ছে, যারা তৃণমূল করে তারাই নিয়ে নিচ্ছে। এবারে যে এই যে সার্প করলো, যে ঘর ছাড়লো, ঘরের টাকা ঢুকেছে, সব ওরাই করেছে। ধরো 20টা তৃণমূলের 2টো বিজেপি দিয়েছে। আমাদের পয়সাটা মিটে দিক, হ্যাঁ, এই ভেড়িগুলো সমতল করে দিক, চাষের জমি চাষিরা যেমনভাবে চাষ করতেন সেই ইয়েটা ফিরিয়ে দিক আমাদের, আর টাকাগুলো পেমেন্ট করুক। এটাই সন্দেশখালীর পাত্রপাড়া। আর এই পাত্রপাড়া থেকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সভা। ওই সভাস্থলে মুখ্যমন্ত্রী সভা করবেন। কিন্তু সন্দেশখালী যখন উত্তপ্ত হয়েছিল, সব থেকে গর্জে উঠেছিল এই পাত্রপাড়ার মানুষেরা। গ্রামের মানুষের ছাড়া নেই যে মমতা আসছে যাবো, যেটা হিড়িক তেমন কিছু দেখছি না সন্দেশখালীতে। আমাদের কি মনে হবে? আমাদের মনে হচ্ছে যেটা যখন বিপদের সময় এলো না, এখন আসে আমাদের কোনো। আবার কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী আসবেন, তিনি তার প্রশাসনিক কাজ করবেন, প্রশাসনিক বৈঠক সারবেন, তারপর চলে যাবেন। এখন উনি কি মানুষের সাথে কথা বলবেন? উনি তো এসে হেলিপ্যাডে নামবেন, স্টেজে উঠে ওনার বক্তব্য দিয়ে উনি বেরিয়ে যাবেন। তা গ্রামের মানুষের সমস্যাটা কি করে উনি শুনবেন, সেটাই হচ্ছে চিন্তার বিষয় এখন আর কি।
আপনারা কি মুখ্যমন্ত্রীর সাথে আলাদা করে কথা বলার চেষ্টা করবেন? না না, উনি তো সেটা হতে দেয় না, উনি তো করতে দেয়, কারোর সাথে করতে চায় না, কথা বলতে দেয় না, ধমকে করে দেয় না। যদি কেউ একটা ন্যায্য কথা বলে ফেলে তাকে কীভাবে চাপা দিতে হয় উনি জানে, সেটা উল্লেখ করতে হয়। এরকম নানা রকম সংশয় রয়েছে সন্দেশখালীর পাত্রপাড়ার মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী তো আসছে, উনি এসে এখন নিরাপদ হবে কি না ওটা তো ভবিষ্যতের কথা, এখন কি করে বলবো, এখন তো নিশ্চিত হওয়া যায়নি। তাহলে নিরাপদ হলে তখনই বলবো নিরাপদ হচ্ছে। ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না, তবে আমার মনে হয় এখন সন্দেশখালী শান্ত, সন্দেশখালীর মানুষ ভালো আছে। শুনলেন কি বলছেন তিনি। বছর ঘুরতে চললো, সন্দেশখালী এখনো বিধানসভায় মুখ্যমন্ত্রীর বলা কথা কিন্তু বলেনি। ক্ষোভের গনগনে আগুন এখনো সেখানে থিকি থিকি চলছে। উনি আসছেন, উনি আগে তো বলেছিলেন আমাদের বহিরাগত চক্রান্ত এসব। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা বলতে চাইছি যে আমরা তো বহিরাগত আদৌ নয়, আমরা তো এখানে স্থানীয় বাসিন্দা। তো আমাদেরকে এইসব কথাগুলো বলা মানে, আমাদের মায়েদের বলা মানে আমাদের লজ্জা। এটা তো উনি তো নিজেই বলেছেন যে আমাদের বহিরাগত, আমাদের এখানে মহিলারা সবাই বলেছে, মায়েরা, যে উনি এসে একটু দেখুক যে আমরা বহিরাগত না উনি বহিরাগত। আমরা অসম্মানিত বোধ করছি এটা নিয়ে, সেজন্য উনি এসছেন। উনি আসুক, এসে উনি যদি মনে করেন যে আমার এই কথাটা বলা সত্যিকারের ঠিক হয়নি, তাহলে আমাদের দুঃখটা কিছুটা মোচন হবে। উনি তো বলেছিল আসবো, কিন্তু এই এসেছে, এবার এসে দেখুক ওনার আমাদের যে কি ভাবমূর্তি, উনি একটু দেখুক, দেখে কি চিন্তা ভাবনা করে, উনি চিন্তা ভাবনা করবে, যেটা করবে সেটাই উনি ভালো বুঝবে, সেটাই করবে। বহিরাগত তো অনেকেই ছিলেন, শুভেন্দু অধিকারী এসে উত্তপ্ত করেছিল, এখানে বিজেপি মহিলা মোর্চার লোকরা উত্তপ্ত করেছিল, ফলে কিছু বহিরাগত মানুষ ছিলেন, এতে ভুল স্বীকার করার কিছু নেই। যদি উনি ভুল স্বীকার না করেন সেক্ষেত্রে তো ওটা থেকেই যাবে, ভুল থেকে যাবে। এই হুজ্জতি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। আর এইরকম যদি করতে থাকে তাহলে আমরাও এইরকম চালাতে থাকবো, এইরকম আন্দোলন চলবে। 2024 সালের লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেস হেরেছিল। গোটা লোকসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও সন্দেশখালী বিধানসভার এই পরাজয় আগামী 26-এর নির্বাচনে কতটা মোড় ঘোরাতে পারবে, কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবে, এই সমস্ত বিষয় কিন্তু কালকের সভাকে ঘিরে রয়েছে। সন্দেশখালীতে যখন মানুষ হাপিত্তেশ করছিল যে মুখ্যমন্ত্রী কোথায়, আমরা আক্রান্ত, তখন কেউ মুখ্যমন্ত্রীকে খুঁজে পায়নি। এখন সেই সন্দেশখালীর মানুষ আবার যখন নিজেরা নিজেদের পায়ের উপর দাঁড়াতে চাইছে, পুলিশের আক্রমণ ক্রমশ বাড়ছে, এখন অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মানুষ চাইছিলেন, উনি রাজি হননি। অপরাধীদের পাশে মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন। কোনো লাভ হবে না। সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7000 ভোটে। বিধানসভায় এটা 2-3 হবে, কিচ্ছু করতে পারবেন না। সন্দেশখালী আপনার হাতে নেই। লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল, বিধানসভা ভোটেও সন্দেশখালীতে জিতবো বললেই তো আর জেতা যায় না। তাই বছরের শেষ দিন মানে 31শে ডিসেম্বর পাল্টা সেখানে সভা করবেন শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রধান বিরোধী দল, তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সাথে টক্কর নিতে গেলে ভারতীয় জনতা পার্টিকেই নিতে হবে। তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক কর্মকাণ্ড করবে, সেখানে ভারতীয় জনতা পার্টিকেও তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে হবে। সন্দেশখালীকে কেন্দ্র করে যদি কোথাও কোনো অপরাধ থাকে, সব ব্যবস্থা হয়েছে। আর যারা অতিরঞ্জিত করে মিথ্যা সাজাচ্ছিল, সেগুলো সব ধরা পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, যা বলার তিনি বলবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভয় পান, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুনলে যারা বিচলিত হয়ে পড়েন, তাদের কে কখন কোথায় যাচ্ছে সে তাদের ব্যাপার। বাঁকুড়া থেকে বার্তা এসেছে, জিনাত বন্দি, অতএব স্বস্তি। অন্যদিকে আগামীকাল সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। তারপর কি ভয় কাটিয়ে স্বস্তিতে থাকতে পারবেন তারা? অপেক্ষায় সুন্দরবনের
ওই দ্বীপের বাসিন্দারা, মানে সন্দেশখালীর মানুষজনের কথা বলছি। ছোট্ট মেয়ের হাতে লেখা ছোট্ট চিঠি পেয়ে কেঁদে ভাসাচ্ছেন মেদিনীপুরের সঙ্গীতা সাহা। 2016 সালে SLST পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন শিক্ষকেরা। এপ্রিল মাসে হাইকোর্ট 26,000 প্রার্থীর পুরো প্যানেল বাতিল করে দেয়। মামলা এখন সুপ্রিম কোর্টে। 7ই জানুয়ারি শুনানি। তার আগে চাকরি ফিরে পাওয়ার দাবিতে গত শুক্রবার থেকে কলকাতার রাস্তাতেই বসে আছেন চাকরি হারানো শিক্ষকেরা। শীতের রাতে রাস্তাতেই তাদের কাটছে প্রত্যেকটা দিন। তাদেরই একজন সঙ্গীতা, যার কথা আপনাদের বললাম। বছরের শেষ রবিবারে আন্দোলনে বসা মায়ের কাছে একটা চিঠি আসলো, মেয়ের হাতে লেখা একটা চিঠি। সেখানে লেখা, আই মিস ইউ মম। স্বজন পরিবার ছেড়ে এই বছর শেষের মরশুমে যেখানে পার্ক স্ট্রিটে আলো জ্বলছে, যেখানে গোটা রাজ্য জুড়ে কার্যত চড়ুই ভাতির মেজাজ, সেখানে তারা বসে রয়েছেন রাস্তার পাশে। আপনারা শিক্ষক, স্কুলে পড়াচ্ছিলেন, আপনাদের রাস্তায় এসে বসতে হয়েছে পরিবার ছেড়ে এই সময়। এটা কি কাম্য ছিল? একদমই কাম্য ছিল না। আমরা আসার কোনো জায়গায় আমাদের ছিল না, কিন্তু কোন জাদু বলে এবং কোন মানে অদৃষ্টের মানে ইয়েতে আমরা এখানে আসলাম আমরা নিজেরা জানি না। আইনে তো বলাই আছে যে একজন নির্দোষ যেন শাস্তি না পায়, সেখানে ম্যাক্সিমামটা শাস্তি পাচ্ছে। চাল কাঁকড় যদি বিচার মানে আলাদা করতে না পারে, রান্না করার প্রসেসটাই ছেড়ে দিক, মানে সে রান্না করতে না নামুক, রূপক করতে বললাম, করুন আপনারা, আরও ইনভেস্টিগেট করুন, করা হয়েছে। এখন আপনারা তাহলে সেই অনুযায়ী যেটা বেরিয়েছে ইনভেস্টিগেশনের মাধ্যমে, সেই অনুযায়ী আপনারা এখনও সেগ্রিগেট না করে আমাদেরকে ঝোলাচ্ছেন। ব্রিফিংটা ঠিকঠাক না হওয়ার জন্য সেখানে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকছেন এবং সেই রিপ্লাইটা দিতে পারছেন না। তাতে সিজিআই কি মনে করবেন? তিনি মনে করবেন হয়তো রিপ্লাইটার কোনো জবাব নেই তাদের কাছে। আসলে তা নয়। যোগ্য কারা, অযোগ্য কারা, বৈধ কারা, অবৈধ কারা পুরো দিনের আলোর মতো পরিষ্কার ছিল। কিন্তু তারপরেও কেন 92 এবং 86% স্বচ্ছ একটা প্যানেলকে ক্যান্সেল করে আমরা এই জায়গায় এলো? আমরা ওই জাজমেন্টটাকে সত্যি আমরা মেনে নিতে পারছি না, আর তার জন্যই আমরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। এই যে এত কথা উঠছে না যে সেগ্রিগেশন, অলরেডি সেগ্রিগেশন হ্যাজ বিন ডান। এবং এই বছর শেষের মরশুমে চারদিকে যখন আলো, তখন তাদের চোখের জল। এই বছর শেষের মুহূর্তে সবাই সবার পরিবার নিয়ে আছে, সবাই পিকনিক করছে, আর আমরা আমাদের জীবন জীবিকা বাঁচানোর লড়াইতে লড়ছি। আমি 3 দিন বাড়ি যাইনি। আমার ছোট মেয়েটা আমার জন্য আজকে একটা চিঠি পাঠিয়েছে, আই মিস ইউ মম। 3 দিন বাড়ি যায়নি, তার স্কুলের ছুটি চলছে, তারও পিকনিক করতে মা বাবার সাথে সময় কাটাতে ইচ্ছা করছে, কিন্তু আমি আমার সম্মানের লড়াইতে রাস্তায় বসে আছি আমার সহযোদ্ধাদের সাথে। আজকে আমি হয়তো কেঁদে ফেলছি, 3 দিন ধরে নিজেকে প্রচুর শক্ত রেখেছি। আমি জানি আমার মতো মানসিক অবস্থা এখানে প্রত্যেকের, যাদের ঘরে ছোট বাচ্চা আছে, যারা এই ছুটির মুহূর্তে, এই আনন্দ উৎসবের মুহূর্তে বাবা মাকে চায়। আমার মেয়েও আমাকে চাইছে, তাই সে তাকে মিস করছে। তার ছোট হাতে লিখে পাঠিয়ে যায়, মিস ইউ মম। দেখলেন সেই ছোট্ট মেয়ের চিঠি। কিন্তু এ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুট আউটের ঘটনা এড়ানো যাচ্ছে না। মানে এক এক রকম দৃশ্য দেখতে পাওয়া যায়। আজ এবছরের শেষ রোববার, আজ বহরমপুর মানে মুর্শিদাবাদ আবারও শিরোনামে। সেখানে শুট আউটের ঘটনা ঘটল। যুব তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলো। যুব তৃণমূল বহরমপুর শহর সভাপতি, যার নাম পাপাই ঘোষ, তার গাড়ি লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালালো দুষ্কৃতীরা। ফেরার সময় কাশিমবাজার রিং রোড সংলগ্ন এলাকায় এই যুব তৃণমূল নেতার গাড়ি ঘিরে আবার হামলা চালানো হলো। অল্পের জন্য রক্ষা পেলেন পাপাই। কারা গুলি চালালেন দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ। সামনেই ভোট রয়েছে, কাটা সরাতে কংগ্রেস বা বিজেপি হামলা চালাতে পারে, এমনটা তৃণমূল নেতারা মনে করছেন। জঙ্গি অনুপ্রবেশ থেকে দুষ্কৃতী তাণ্ডব বারবার শিরোনামে আসছে এই মুর্শিদাবাদ। এবছরের শেষ রোববার আজ দেখুন এই গাড়ির ছবি, সেটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে হামলা হয় সেখানে। রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে, সামনে বিধানসভা ইলেকশন আছে। আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই। আমি সকালবেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমতন ঘুরেও বেড়াই, একাই ঘুরে বেড়াই।
চিনতে পেরেছেন? বিরোধী রাজনৈতিক দল না, কাউকে চিনতে পারিনি। গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। কটা গুলি করেছে? দুটো গুলি চালিয়েছে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।